লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও হরমুজ প্রণালী সংকট, মধ্যপ্রাচ্যের শান্তিতে ট্রাম্পের নতুন ঘোষণা। ট্রাম্পের কঠোর ভিসা নীতি, আমেরিকার স্বার্থবিরোধী ২৬ প্রভাবশালীর উপর নিষেধাজ্ঞা কার্যকর। নিঃস্ব নাকি বিলাসবহুল জীবন, হান্টার বাইডেনের $20 মিলিয়ন রহস্য ফাঁস। ট্যাক্স রিফান্ডে ট্রাম্পের ধামাকা, বকশিস ও ওভারটাইমে কর ছাড়ে রেকর্ড অর্থ সাশ্রয়। পোপ লিও চতুর্দশ এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুরু হয়েছে এক নজিরবিহীন স্নায়ুযুদ্ধ। আফ্রিকা সফরে গিয়ে পোপ সরাসরি ট্রাম্পের নাম নিয়ে তার যুদ্ধংদেহী নীতির সমালোচনা করেছেন। শিকাগোতে জন্ম নেওয়া এই পোপ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না। ইরানের উপর মার্কিন আক্রমণকে তিনি ধর্মের অপব্যবহার হিসেবেও দেখছেন, যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ইতিহাসে এই প্রথম একজন আমেরিকান পোপ এবং একজন মার্কিন প্রেসিডেন্টের মধ্যে শুরু হয়েছে এক মহাযুদ্ধ। আফ্রিকার মাটিতে পা রেখেই পোপ লিও চতুর্দশ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধাংদেহী নীতির বিরুদ্ধে, ভ্যাটিকান বনাম হোয়াইট হাউস। এই সংঘাত এখন আর কেবল ধর্মের নয়, বরং বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণ। পোপ লিও, যিনি শিকাগোর এক সাধারণ আগাস্টিনিয়ান সন্ন্যাসী থেকে আজ ক্যাথলিক জগতের প্রধান, তিনি ট্রাম্পের ইরান যুদ্ধকে ধর্মের অপব্যবহার হিসেবে অভিহিত করেছেন। পোপ সাফ জানিয়েছেন, ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না যারা যুদ্ধ করে। বিশেষ করে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ যখন এই যুদ্ধকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করছেন, তখন পোপের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প পোপকে আক্রমণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিলেও পোপ পিছু হটেনি। উল্টো তিনি ট্রাম্পকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বলেছেন, বিশ্ব আজ কিছু স্বৈর শাসকের হাতে জিম্মি। এই দ্বন্দ্বে যোগ দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তিনি পোপকে জাস্ট ওয়ার বা ন্যায় যুদ্ধের তত্ত্ব মনে করিয়ে দিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তবে ভ্যাটিকান পাল্টাও জবাব দিয়েছে। পোপ লিও ২০২৬ সালে আমেরিকার স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রে না গিয়ে ইটালির ল্যাম্পেডুসা দ্বীপে অভিবাসীদের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। ইতিহাস বলে, সাম্রাজ্য আসে এবং যায়, কিন্তু ভ্যাটিকান টিকে থাকে। একজন আমেরিকান পোপ কি পারবেন ডোনাল্ড ট্রাম্পের একরোখা যুদ্ধনীতি পরিবর্তন করতে? সময়ের সাথে সাথে এই লড়াই আরও তীব্র হওয়ার সংকেত দিচ্ছে। ট্রাম্প প্রশাসন পশ্চিম গোলার্ধে তাদের ভিসা নীতিতে আমূল পরিবর্তন এনেছে। প্রতিপক্ষ দেশগুলোর হয়ে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করা ব্যক্তিদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মতে এই নীতির লক্ষ্য হল মার্কিন নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। ইতিমধ্যেই ২৬ জন প্রভাবশালী ব্যক্তির উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যার প্রভাব পড়বে তাদের পরিবারের উপরও। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় আরও কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্ট পশ্চিম গোলার্ধের এক বড় ধরনের ভিসা নীতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এই নীতির মূল লক্ষ্য হল সেই সব ব্যক্তি যারা বিদেশি শত্রুপক্ষ বা প্রতিপক্ষ দেশগুলোর হয়ে কাজ করে আমেরিকার স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে।
নতুন এই নীতির আওতায় যারা ইচ্ছাকৃতভাবে বিদেশি প্রতিপক্ষ শক্তির এজেন্ট হিসেবে কাজ করবে তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ বা স্ট্র্যাটেজিক রিসোর্সের নিয়ন্ত্রণ হাতবদল করা, আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করা এবং আমেরিকার অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া। স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে ইতোমধ্যে ২৬ জন ব্যক্তির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই নীতি কেবল সংশ্লিষ্ট ব্যক্তির ওপরেই নয় বরং তাদের পরিবারের সদস্যদের ওপরও সমানভাবে কার্যকর হবে। অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির নিকট আত্মীয়রাও যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এই পদক্ষেপকে আমেরিকার নিরাপত্তার জন্য একটি অপরিহার্য সুরক্ষা কবচ হিসেবে অভিহিত করেছেন। তবে এই নীতির সমালোচনাও শুরু হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে নির্দিষ্ট জাতীয়তার ওপর ভিত্তি করে এমন গণনিষেধাজ্ঞা আমেরিকার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং এটি অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকেও ভুক্তভোগী করতে পারে। একদিকে জাতীয় নিরাপত্তা, অন্যদিকে মানবাধিকার। ট্রাম্প প্রশাসনের এই নতুন ভিসা যুদ্ধ কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রধান রূপকার এবং আইস প্রধান টড লায়ন্স পদত্যাগ করেছেন। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কোয়েন মুলিন বৃহস্পতিবার এক ঘোষণায় জানান, আগামী ৩১ মে লায়ন্স তার দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। অভিবাসন বিরোধী অভিযানের কারণে গত বছর থেকেই লায়ন্স তীব্র বিতর্কের কেন্দ্রে ছিলেন। বিশেষ করে ফেডারেল এজেন্টদের গুলিতে ২ মার্কিন নাগরিকের মৃত্যু এবং আইস হেফাজতে মৃত্যুর ঘটনায় তাকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও আইন প্রণেতাদের অব্যাহত চাপ ও সাম্প্রতিক নিরাপত্তা ব্যর্থতাকে এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্টিফেন মিলার লায়ন্সকে একজন দেশপ্রেমিক নেতা হিসাবে প্রশংসা করলেও তার বিদায় প্রশাসনের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোমকে বরখাস্তের ১ মাসের মাথায় আইস প্রধানের এই প্রস্থান অভিবাসন বিভাগে বড় শূন্যতা তৈরি করল। মে মাসের পর কে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নেবেন তা নিয়ে এখন শুরু হয়েছে জল্পনা কল্পনা। $20 মিলিয়ন ঋণের বোঝা আর বিলাসবহুল জীবনের লুকোচুরি, হান্টার বাইডেনের এই দ্বৈত অবস্থান এখন বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। একদিকে আইনজীবীদের দাবি তিনি নিঃস্ব, অন্যদিকে ক্যালিফোর্নিয়ার ৮,০০০ একরের এস্টেটে তার অবস্থানের খবর নতুন রহস্যের জন্ম দিচ্ছে। শেষ পর্যন্ত এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয় তা দেখতে আমাদের সাথেই থাকুন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন কি আসলেই দেশান্তরী, নাকি পাওনাদারদের চোখ ফাঁকি দিতে খেলছেন নতুন কোনো চাল? গত কয়েকদিন ধরে চাউর হওয়া হান্টারের দক্ষিণ আফ্রিকায় বসবাসের খবরটি এখন এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আইনজীবীদের দাবি অনুযায়ী তিনি বিদেশে থাকলেও ইনসাইড রিপোর্ট বলছে ভিন্ন কথা। সম্প্রতি আদালতের নথিতে হান্টারের আইনজীবী দাবি করেছেন যে তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বসবাস করছেন, কিন্তু তদন্তকারী এবং ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে হান্টার আসলে ক্যালিফোর্নিয়ার সান্তা ইনেজে একটি বিলাসবহুল ৮,০০০ একরের এস্টেটে আত্মগোপন করে আছেন। পাওনাদারদের $20 মিলিয়ন বা প্রায় ২৪০ কোটি টাকার ঋণ পরিশোধ এড়াতেই তিনি নিজেকে নিঃস্ব এবং প্রবাসী হিসেবে প্রচার করছেন বলে ধারণা করা হচ্ছে। হান্টারের বকেয়া বিলের তালিকা বেশ দীর্ঘ। ডিসির একটি হাই প্রোফাইল আইনি দলকে তার দেওয়ার কথা প্রায় $15 থেকে $17 মিলিয়ন। এছাড়া তার বন্ধু কেভিন মরিস পান $5 মিলিয়ন এবং সাবেক আর্ট ডিলার পান $1 মিলিয়ন। নিজের আইনজীবীর ফি দেওয়ার সামর্থ্য নেই বলে দাবি করলেও তাকে ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল রিসোর্টে দেখা যাচ্ছে, যা নতুন করে সন্দেহের দানা বাঁধছে। এমনকি সম্প্রতি ইস্টার অনুষ্ঠানেও তাকে বাবার সাথে ক্যালিফোর্নিয়ার এক ধন কুবেরের খামারে দেখা গেছে। একদিকে পাওনাদারদের তারা, অন্যদিকে বিলাসী জীবন। হান্টার বাইডেনের এই লুকোচুরি খেলা কতদিন চলবে? তার আঁকা ছবিগুলোর বাজার মূল্য এখন তলানিতে। সব মিলিয়ে সাবেক এই ফার্স্ট সানের ভবিষ্যৎ এখন কোন দিকে যায় সেটি বড় প্রশ্ন। ছুটির আমেজ বিষাদে পরিণত হলো হাজারো মানুষের। $85 লাখ বা 100 কোটি টাকার এক মেগা রেন্টাল স্ক্যামের পর্দা ফাঁস করলো FBI। একই ঘর একাধিকবার বুকিং দিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার এই মাস্টারমাইন্ড 2 ভাইয়ের পরিচয় জানুন। অনলাইনে ঘর বুকিংয়ের সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন জানুন প্রতিবেদনে।
ছুটির দিনে সপরিবারে ভ্রমণের পরিকল্পনা করছেন? সাবধান, লস অ্যাঞ্জেলেসে 2 কাজিনের এক বিশাল জালিয়াতির খবর সামনে এসেছে, যারা ভ্যাকেশন রেন্টাল বা অবকাশ যাপনের ঘর ভাড়া দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় $8.5 মিলিয়ন। শ্রয় গোয়েল এবং সৌনিক রাহেজা নামক এই 2 ব্যক্তি দীর্ঘ 6 বছর ধরে এই জালিয়াতি চালিয়ে আসছিলেন। ফেডারেল তদন্তে বেরিয়ে এসেছে যে 36 বছর বয়সী শ্রয় এবং 37 বছর বয়সী সৌনিক 2013 থেকে 2019 সাল পর্যন্ত এয়ারবিএনবি এবং ভার্বোর মতো প্ল্যাটফর্মে একই প্রপার্টি একাধিকবার লিস্টিং করতেন। এরপর বেশি দামের বুকিংটি নিজেদের কাছে রেখে শেষ মুহূর্তে অন্য গ্রাহকদের বুকিং বাতিল করে দিতেন। বাতিলের কারণ হিসেবে তারা ঘর রক্ষণাবেক্ষণ বা যান্ত্রিক ত্রুটির মতো মিথ্যা অজুহাত ব্যবহার করতেন। তদন্ত প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী এই 2 প্রতারক ভুয়া পরিচয় ব্যবহার করে মূলত কৃষ্ণাঙ্গ বা ব্ল্যাক পিপলদের টার্গেট করতেন। যদিও তারা বর্ণ বৈষম্যের অভিযোগ সরাসরি স্বীকার করেননি, তবে তারা তার ঘটিত জালিয়াতি এবং তথ্য গোপনের কথা আদালতে স্বীকার করেছেন। এয়ারবিএনবি কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই তদন্তে এফবিআই এবং অ্যাটর্নি জেনারেলের অফিসকে পূর্ণ সহায়তা করেছে। বর্তমানে এ ধরনের জালিয়াতি রুখতে তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এই 2 অপরাধীর চূড়ান্ত সাজা আগামী 2026 সালের গ্রীষ্মের শেষ দিকে ঘোষণা করা হবে। রেন্টাল বুকিংয়ের ক্ষেত্রে প্ল্যাটফর্মের রিভিউ এবং নিরাপত্তা যাচাই করা কতটা জরুরি, এই ঘটনাটি তারই বড় প্রমাণ। বিমার টাকা পেতে ভাল্লুক সেজে রোলস রয়েস ও মার্সিডিজ গাড়ি ভাঙচুর। ক্যালিফোর্নিয়ায় 1.5 কোটি টাকার এই বিচিত্র জালিয়াতি ধরে ফেলেছে বিমা বিভাগ। অপারেশন বিয়ার ক্লো এর মাধ্যমে ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখা যায় হামলাকারী আসলে ভাল্লুকের পোশাক পরা একজন মানুষ। এই সৃজনশীল অপরাধের দায়ে 3 প্রতারককে 180 দিনের কারাদণ্ড ও বিপুল অর্থ জরিমানার আদেশ দিয়েছেন আদালত। ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে, কিন্তু ক্যালিফোর্নিয়ার এই জালিয়াতির গল্প শুনলে আপনি হাসবেন নাকি অবাক হবেন তা ভেবে পাবেন না। রোলস রয়েস আর মার্সিডিজের মতো দামি গাড়ি ভাঙচুর করার জন্য বাস্তবের ভালুক নয়, বরং ভালুকের পোশাক পরা এক মানুষকে ভাড়া করেছিল একদল প্রতারক। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ইন্স্যুরেন্সের তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। আলফিয়া জুকারম্যান, রুবেন তমরাজিয়ান এবং ভাহে মুরাদ খানিয়ান নামের 3 ব্যক্তি দাবি করেছিলেন যে একটি বন্য ভাল্লুক তাদের 2010 সালের রোলস রয়েস গোস্ট এবং 2টি দামি মার্সিডিজ গাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রমাণ হিসেবে তারা একটি ভিডিও ফুটেজও জমা দেন, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির সন্দেহ হলে তারা বন্যপ্রাণী বিশেষজ্ঞদের দিয়ে ভিডিওটি পরীক্ষা করান। বিশেষজ্ঞরা সাফ জানিয়ে দেন ভিডিওর ওই ভালুক আসলে ভালুকের পোশাক পরা কোনো মানুষ। পরবর্তীতে গোয়েন্দারা ওই প্রতারকদের বাড়িতে তল্লাশি চালিয়ে জালিয়াতিতে ব্যবহৃত ভালুকের পোশাকটি উদ্ধার করেন। এই চক্রটি 3টি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্রায় $1,41,000 বা 1.5 কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সম্প্রতি আদালতের রায়ে এই 3 জনকে 180 দিনের জেল এবং 2 বছরের প্রবেশন দেওয়া হয়েছে। এছাড়া তাদের পুরো টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিমা কমিশনার রিকার্ডো লারা এই ঘটনাকে অবিশ্বাস্য কিন্তু সত্য বলে অভিহিত করেছেন। প্রযুক্তির যুগে ক্যামেরা এবং বিশেষজ্ঞদের ফাঁকি দেওয়া যে কতটা কঠিন, এই ঘটনাটি তারই প্রমাণ। ইন্স্যুরেন্স জালিয়াতির এই ভালুক কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জোগাচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্যাক্স রিফান্ডে বড় ধামাকা। ট্রাম্পের নতুন কর সংস্কারে বকশিশ ও ওভারটাইম থেকে কিভাবে হাজার হাজার ডলার সাশ্রয় করছেন সাধারণ কর্মীরা। গড়ে $3,462 রিফান্ড এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধার বিস্তারিত তথ্য জানুন প্রতিবেদনে। 2026 সালের এই ট্যাক্স সিজন মার্কিন নাগরিকদের জন্য নিয়ে এসেছে এক বড় সুসংবাদ। ট্রাম্প প্রশাসনের নতুন কর সংস্কার আইন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের কল্যাণে এবার আমেরিকানদের হাতে আসা ট্যাক্স রিফান্ডের পরিমাণ গত বছরের তুলনায় গড়ে 11.1% বৃদ্ধি পেয়েছে।
আইআরএস ডাটা অনুযায়ী এবছর গড়ে প্রতিটি রিফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে $3,462। এই আইনের সবচেয়ে বড় সুফল ভোগ করছেন সেবা খাতের কর্মীরা। ট্রাম্পের বহুল আলোচিত নো ট্যাক্স অন টিপস বা বকশিসের ওপর কর মওকুফ নীতির কারণে ওয়েট্রেস, বারটেন্ডার এবং ডেলিভারি চালকদের পকেটে ফিরে আসছে হাজার হাজার অতিরিক্ত ডলার। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের এম্বাসি ডিনারের ওয়েট্রেসরা যেমন এই খবরে মেতেছেন উৎসবে। ইনগ্রিড মেজিয়া নামের এক ওয়েট্রেস জানান, গত বছর যেখানে তিনি $1,000 ফেরত পেয়েছিলেন, এবার তার রিফান্ড দাঁড়িয়েছে $4,000। শুধুমাত্র বকশিস নয়, ওভারটাইম কাজের ওপর কর মওকুফ, গাড়ির ঋণের সুদের হার কমানো এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড়, সব মিলিয়ে 53 মিলিয়নেরও বেশি করদাতা এবার সরাসরি উপকৃত হয়েছেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মতে, যারা ওভারটাইম কাজ করেন তারা গড়ে $3,100 করে রিফান্ড পাচ্ছেন। অন্যদিকে প্রায় 30 মিলিয়ন সিনিয়র নাগরিক তাদের সোশ্যাল সিকিউরিটি বেনিফিট থেকে গড়ে $7,500 করে ছাড় পাচ্ছেন। যদিও এই বিলটি কোনো ডেমোক্রেট সমর্থন ছাড়াই পাশ হয়েছিল, তবে সাধারণ মানুষের মাঝে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এমনকি যারা ট্রাম্পের সমর্থক নন তারাও অর্থনৈতিক এই স্বস্তি স্বীকার করে নিচ্ছেন। প্রমিজেস মেড, প্রমিজেস কেপ্ট এই স্লোগানকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন দাবি করছে তারা আমেরিকানদের হাতে তাদের কষ্টের উপার্জিত অর্থ ফেরত দিতে সফল হয়েছে। নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানি কি এবার রাজনীতির পাশাপাশি গানেও বাজিমাত করছেন? তার সাম্প্রতিক ট্যাক্স ফাইল থেকে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এক সময়ের মিস্টার কার্ডামম বা মিস্টার এলাস নামে পরিচিত জোহরান মামদানি এখন নিউ ইয়র্কের দাপুটে মেয়র। তবে রাজনীতিতে সফল হলেও তার পুরো র্যাপ ক্যারিয়ার যেন পিছু ছাড়ছে না। 2025 সালের ট্যাক্স রিটার্ন অনুযায়ী গান থেকে তার রয়্যালটি আয় গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। প্রায় 5.5 লাখ মানুষ গত বছর তার গান শুনেছেন, যা থেকে তার পকেটে এসেছে $2,700। যদিও $2.5 লাখ বেতন পাওয়া এই মেয়রের জন্য এটি সামান্য, কিন্তু একজন সোশ্যালিস্ট নেতা হিসেবে তার জীবনযাত্রা এবং ম্যানহাটনের বিলাসবহুল প্রাসাদে থাকা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। একসময় হালাল কার্টে শার্টহীন অবস্থায় মিউজিক ভিডিও করা মামদানি এখন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী মুখ। ট্রাম্পের নতুন ট্যাক্স আইনের সুবিধা নেওয়া এবং বিলাসিতায় গা ভাসানো নিয়ে খোদ রাজনৈতিক মহলেই বইছে হাসাহাসি। সব মিলিয়ে রাজনীতির মঞ্চে স্পাইসি মামদানি এখন নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নর্স পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর নাজ হাসান। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে তিনি এখন লড়ছেন একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদের জন্য, যেখানে জয়ী হলে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সিদ্ধান্তে সরাসরি ভূমিকা রাখার সুযোগ থাকবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বোর্ড অফ গভর্নর্স পদে প্রার্থী ডক্টর নাজ হাসান বর্তমানে ডেমোক্র্যাট পার্টির সেকেন্ড ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া কমিউনিটির সবার পরিচিত ডক্টর নাজমুল হাসান শাহীন গত 2 দশকেরও বেশি সময় ধরে কমিউনিটি সংগঠন, রাজনৈতিক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। 19 এপ্রিল গভর্নর্স পদের নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হবে দলীয় প্রাইমারি বা কনভেনশন ভোট। এই ভোটে জয়ী হতে পারলেই তিনি নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ 19 এপ্রিল দলীয় মেম্বারদের ভোটই নির্ধারণ করবে তিনি মূল নির্বাচনের ব্যালটে থাকবেন কি না। ভিন্ন ভিন্ন পদের অফিসিয়াল ডেলিগেটস ও বিভিন্ন সংগঠন ইতোমধ্যে তার পক্ষে অবস্থান নিয়েছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও তাকে ঘিরে বাড়ছে আগ্রহ ও সমর্থন। আমি মিশিগান ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ভাইস চেয়ারম্যান। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে আমি মিশিগান ডেমোক্রেটিক পক্ষ থেকে আমাদের ওয়েইন স্টেট বোর্ড অফ গভর্নর্সের প্রতিদ্বন্দ্বিতা করছি। সেখানে 2টা পদ খালি আছে। আগামী 19 এপ্রিল আমাদের কনভেনশনে আমাদের মিশিগান ডেমোক্রেটিক পার্টির সদস্যরা তাদের নমিনি নির্বাচিত করবেন। আমি যদি সেখানে নমিনি হতে পারি আমাদের পার্টির তরফ থেকে, আমরা তখন মধ্যবর্তী নির্বাচন যেটা হবে নভেম্বর মাসে, এই বছরের নভেম্বর মাসে, তখন আমরা রিপাবলিকানের সাথে প্রতিনিধিত্ব করব। আবার সেখান থেকে আমরা জয়ী হতে পারলে আমরা আমাদের বোর্ড অফ গভর্নর্সে আমাদের প্রতিনিধিত্ব করতে পারবো ইনশাআল্লাহ।
গত 5 এপ্রিল রোববার নির্বাচনের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে বাংলা প্রেস ক্লাবে মিশিগানের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ডক্টর নাজ হাসান। এ সময় শিক্ষার্থীদের বাস্তব সমস্যার দিকেও গুরুত্ব দিবেন বলে জানান তিনি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ করে হ্যান্ড্রামাক, ওয়ারানি সহ আশেপাশের শহরগুলো থেকে ইউনিভার্সিটিতে যাতায়াত সমস্যার সমাধানে শাটল বাস সার্ভিস চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশি আমেরিকান হাজারো ছাত্রছাত্রী পড়াশোনা করেন। তাদের যে ওয়েলবিং, তাদের যে মেন্টাল হেলথ, তাদের স্কলারশিপস, তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি এইসব ব্যাপার নিয়ে আমরা কাজ করতে পারবো। বিশেষ করে যেটা আমাদের অনেক ছাত্রছাত্রীরা হ্যামট্রামাক অ্যান্ড ডিট্রয়েট এরিয়াতে থাকেন, তারা যেন অনায়াসে ইউনিভার্সিটিতে যাতায়াত করতে পারেন রাত্রেবেলা, দিনের বেলা যখন তাদের ক্লাস থাকে, সেজন্য একটা বাস সিস্টেম যেন থাকে। এদিকে গত শনিবার বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাট ককাস BADC'র উদ্যোগে নাজ হাসান সমর্থনে সভা সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রে PhD-ধারী নাজ হাসান বর্তমানে জেনারেল মোটরসে পেশাগত দায়িত্ব পালন করছেন। এই একাডেমিক ও কর্পোরেট অভিজ্ঞতার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন মূলধারার রাজনীতিতে, যা তাকে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কেন আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি? আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যখন আমেরিকা আসি, তখন কিন্তু আমাকে অনেক আমার সহপাঠীরা, আমাদের শিক্ষকরা এবং কমিউনিটির সদস্যরা আমাকে সহযোগিতা করেছেন। সেই থেকে আমার অনুপ্রেরণা যে আমি আমার পাবলিক লাইফ যেটা আছে, সেখানে আমি শুরু করব ইউনিভার্সিটির পদে নির্বাচিত হয়ে। সেই অনুপ্রেরণা থেকেই আমি ডিসাইড করছি যে আমি ওয়েন স্টেট বোর্ড অফ গভর্নর্সেরই রান করব। ডক্টর নাজ হাসান নিজের নির্বাচনী প্রচারণায় টিউশন ফি নিয়ন্ত্রণ, স্কলারশিপ, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের বার্তা দিচ্ছেন। আমাদের ছাত্রছাত্রীরা যারা স্ট্রাগল করতেছে, যাদের পরিবার আর্থিকভাবে স্ট্রাগল করতেছে, তাদেরকে স্কলারশিপের ব্যবস্থা করা, গ্র্যান্টের ব্যবস্থা করা, যাতে করে তারা তাদের পড়াশোনা শেষ করে ভালো ভালো চাকরিতে তারা অংশগ্রহণ করতে পারে। সেই ব্যাপারে আমার অনুপ্রেরণা থাকবে, উদ্বুদ্ধ থাকবে ইনশাআল্লাহ বোর্ড অফ গভর্নর্সের মেম্বার হিসাবে। সব মিলিয়ে 19 এপ্রিলের ডেমোক্র্যাট পার্টির মেম্বারদের দলীয় ভোটই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপ পার হলেই নভেম্বরে মূল নির্বাচনের লড়াইয়ে দেখা যেতে পারে বাংলাদেশি ডক্টর নাজ হাসানকে, যেখানে নির্ধারিত হবে ওয়েন স্টেট ইউনিভার্সিটির ভবিষ্যৎ নেতৃত্ব। ব্রিটেনের রাজনীতিতে এখন চরম অস্থিরতা। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের সিকিউরিটি ভেটিং বা নিরাপত্তা ছাড়পত্র ব্যর্থ হওয়ার তথ্য ফাঁস হওয়ায় টালমাটাল প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের 10 নম্বর ডাউনিং স্ট্রিট। 2024 সালে বিশাল ব্যবধানে জয়ী স্টারমার এখন নিজের রাজনৈতিক বিচক্ষণতা নিয়ে বড় প্রশ্নের মুখে। অভিযোগ উঠেছে ম্যান্ডেলসন নিরাপত্তা ছাড়পত্র না পাওয়া সত্ত্বেও তাকে গুরুত্বপূর্ণ ওই পদে বসানো হয়েছিল। স্টারমার দাবি করেছেন এই তথ্য তার কাছে গোপন রাখা হয়েছিল এবং তিনি এতে অত্যন্ত ক্ষুব্ধ। পরিস্থিতি সামাল দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ওলি রবিনসনকে বরখাস্ত করা হয়েছে। তবে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডোনক এই অজুহাতকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। সংস্কারপন্থী নেতা নাইজেল ফারাজ একে সরাসরি প্রতারণা বলে আখ্যা দিয়েছেন। একদিকে ইরানে চলমান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে মে মাসে অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচনে আগে এই ক্লেমকারী স্টারমারের গদি নড়বড় করে দিয়েছে। আগামী সোমবার পার্লামেন্টে স্টারমার কী ব্যাখ্যা দেন তার উপরই নির্ভর করছে তার রাজনৈতিক ভবিষ্যৎ। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সোহাগ সিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।